সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প লোভ। খুব ভোরে খবরটা পেলাম নবারুণ সুইসাইড করেছে। নবারুণ আমার ছোটবেলার বন্ধু, প্রাণখোলা ছেলে, খুব ভালো ছাত্র ছিল এবং চাকরি জীবনেও খুব ভালো রোজগার করত। আমার সাথে ফোনে যোগাযোগ ছিল আর মাঝে মাঝে আমার বাড়ি আসতো। বিয়ে করেছিল তাও বছর তিনেক আগে। এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। চাকরি করে ফ্ল্যাট গাড়ি কিনেছিল। আর দেখে বা কথা শুনে তো বেশ সুখেই মনে হতো। সে যে এমন করবে সেটা ভাবতে একটু কষ্ট হচ্ছে। ফোনটা করেছিল তাপস। তাপসের সাথে আমার আর নবারুণের বন্ধুত্ব হয় কলেজে পড়ার সময় থেকে। একসময় আমরা খুব কাছের বন্ধু ছিলাম। সিনেমা দেখা, আড্ডা মারা, ঘুরতে যাওয়া, এসব নিয়ে আমরা কলেজের জীবনটা উপভোগ করেছি। তারপর তাপস বাড়ির চাপে আর উচ্চশিক্ষা করতে না পেরে একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টের কাজ নিয়ে চাকরি জীবন শুরু করে দিল। আর আমি সরকারি চাকরির জন্য বছর তিনেক চেষ্টা চরিত্র করে একটা কেরানি চাকরি জুটিয়ে ফেললাম। আর নবারুণ এমবিএ পড়তে চলে গেল। তারপর বছর দুয়েক আগে তাপসের কোম্পানিতে বেশ বড় একটা উঁচু পোস্টে জয়েন করলো। তাপস বলেছিল কাল রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে আজ ভোর 3টের সময় মারা গেছে। আমি ভাবতে লাগলাম, এত ল্যাভিশ লাইফ স্টাইল, এত ভালো কেরিয়ার, কি কারণ হতে পারে? তাপসকে ফোন ব্যাক করলাম। কি রে, এখন তোরা কোথায়? হাসপাতালে, বডি ময়না তদন্তে গেছে। বিকেলের আগে মনে হয় না দেবে। নবারুণ এমনটা কেন করলো বলতো? তাপস আমাকে অবাক করে দিয়ে বলল, সেটা আমাদের কাছে সত্যিই খুবই আশ্চর্যের। তবে এটা খুনও হতে পারে, অন্তত পুলিশে তাই অনুমান। তবে ময়না তদন্ত করার পর সব পরিষ্কার হবে। আমার মুখ থেকে বেরিয়ে গেল, খুন হয়েছে? সে কি রে, কে কে করলো? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তুই পারলে এখানে চলে আয়, দেখছি। বলে ফোনটা আমি রেখে দিলাম। আমি এখন কল্যাণীতে থাকি মেস ভাড়া করে। ওখানেই আমার অফিস, আর নবারুণের বাড়ি হলো দক্ষিণ কলকাতায়। গেলে আমার আজকের অফিস ডুব দিতে হবে। একবার ভাবলাম চলে যাই, আবার ভাবলাম যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি। আমি একটু ভীতু ধরনের, ঝামেলা টামেলা খুব একটা পছন্দ করি না। বেশি ভিড় টিড় দেখলে পাশ কাটিয়ে চলে আসি। এহেন খুনটুন কেসে যাব, ঠিক হবে কিনা ভাবতে লাগলাম। যদি পুলিশ আমাকে জেরা করে? না, যাব না, ঠিক করে ফেললাম। সকাল 10টার মধ্যে অফিসে চলে এলাম, কিন্তু মাথার মধ্যে শুধু নবারুণই ঘুরতে লাগলো। খুন না আত্মহত্যা? মনটা আমার ইসপিস করে উঠল। না, এটা অন্তত জানতে হবে। আবার তাপসের মোবাইলে ফোন করলাম। তাপস ফোন ধরেই বলল, কি রে, কখন আসছিস? আমি আমতা আমতা করে বললাম, অফিসে এখন খুব কাজ, দেখি সময় বার করতে পারি কিনা। তাই এখন ওখানের কি খবর? খবর আর কি, নবারুণের বউ তো বলছে মার্ডার। মার্ডার কে করেছে তাও নাকি বলে দিয়েছে। বলিস কি রে, তা কে করেছে? সেটা আমি এখনো জানি না। তুই পারলে চলে আয়, একটা কিছু গোলমাল আছে এর মধ্যে। এখন রাখি, বুঝলি? যদি আসিস তাহলে ফোনে জানাস। রাখলাম। তাপস ফোনটা কেটে দেওয়ার পর আবার ভাবলাম, যাওয়াটা উচিত হবে কিনা। না, একবার ঘুরেই আসি। শত হোক বন্ধু বলে কথা, অন্তত তার শেষকৃত্যে থাকাটা উচিত। আমি অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা যাবার ট্রেন ধরতে। ট্রেন থেকে নেমে একেবারে হাসপাতালে চলে গেলাম। গেটের কাছেই তাপসকে পেয়ে গেলাম। তাপসের মুখটা বেশ শুকনো, চোখটা লাল। আমাকে দেখে বলল, রিপোর্ট পেতে পেতে সন্ধে 7টা বেজে যাবে, তারপর বডি ছাড়বে। আমি বললাম, তা আমরা কি অপেক্ষা করব নাকি চলে যাব? তাপস আমার কথার উত্তর না দিয়ে বলল, শালা কাল পর্যন্ত নবার সাথে কথা বললাম, একবারও মনে হয়নি মালটা সুইসাইড করবে। আজ কাক ভোরে বৌদির ফোন পেয়ে গিয়ে দেখি এই ঘটনা। আমি একটু উসখুস করে বললাম, তুই যে বললি মার্ডার। তারপর বলল, আমি না, পুলিশ বলছে। ওদিকে আবার শুনলাম বৌদি নাকি বলেছে 100% মার্ডার। আর সেটা কে করেছে তাও পুলিশকে বলে দিয়েছে। পুলিশ যদিও নামটা আমাদের বলেনি। আমি বেশ কৌতূহলী হয়ে বললাম, তোর কি মনে হয়? আমার তো ভাই সুইসাইডই মনে হয়। ওকে মারবে কেন? কোনো মোটিভ তো দরকার। আমি বেশ বোদ্ধার মতো বললাম, আছে হয়তো।
সেটা ওর বউ জানে, তুই নাও জানতে পারিস। তাপস আনমনে বলল, হতে পারে। আমি আগ বাড়িয়ে বললাম, তোদের অফিসে কোনো ঝামেলা হয়নি তো? না ভাই, এমন কোনো ঝামেলা অন্তত আমার মনে পড়ছে না যে তাতে নবারুণ সুইসাইড করতে পারে বা মার্ডার হতে পারে। এমন সময় তাপসের মোবাইলে রিং হলো। তাপস কাউকে আসছে বলে ফোনটা কেটে আমায় বলল, এখানকার লোকাল থানা থেকে ফোন এসেছিল, আমায় ডাকছে, তুই কি আমার সাথে যাবি? আমি একটু মনে মনে ইতস্তত করছিলাম, কিন্তু মুখে বললাম চ। হাসপাতাল থেকে মিনিট 40-এর রাস্তা। একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। ট্যাক্সিতে যেতে যেতে আমার একটু গোয়েন্দাগিরির শখ হলো। আমি তাপসকে জিজ্ঞেস করলাম, ওর বউটা কেমন, মানে ওদের মধ্যে কি রকম সম্পর্ক ছিল? তাপস আমার দিকে না তাকিয়েই বলল, ভালো, সেরকম খারাপ কিছু তো কোনোদিন আমার কানে আসেনি। ওরা রোজ উইকেন্ডে পার্টি করতো, বছরে 2-3 বার ঘুরতে যেত, দেখে তো কোনোদিন খারাপ মনে হয়নি। আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল, তুই এত জানিস কি করে? তাপস আমার দিকে তাকিয়ে বলল, নবারুণ আমার সাথে সবকিছু শেয়ার করতো। আমি ফিরতে জিজ্ঞেস করলাম, নবারুণ তো তোর বস ছিল তাই না? তাপস বলল, ওটাও অফিসে, বাইরে আমরা বন্ধু। ওর বাড়িতেও আমি যেতাম, ওর পরিবারের সাথে আমার বেশ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ট্যাক্সি এসে থানার সামনে দাঁড়াতে আমরা ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। পুলিশ অফিসার মিস্টার সান্যাল নবারুণের কেসটা দেখছেন। আমরা তার ঘরে গিয়ে বসলাম। মিস্টার সান্যাল আমাকে দেখে বললেন, ইনি কে? তাপস বলল, এ আমার আর নবারুণের কলেজের বন্ধু, খবর পেয়ে এসেছে। মিস্টার সান্যাল আমার প্রতি খুব একটা উৎসাহ না দেখিয়ে তাপসকে বললেন, নবারুণের স্ত্রী তো খুনির নাম বলে দিয়েছেন, এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, নাম শুনলে আপনি চমকে যাবেন। তাপস আর আমি বেশ উত্তেজিত হয়ে মিস্টার সান্যালের মুখের দিকে চাইলাম, কোনো প্রশ্ন না করে। মিস্টার সান্যাল খুব একটা ভনিতা না করেই বললেন, তাপস বাবু, উনি কিন্তু আপনার নামটাই বলেছেন। আপনি নাকি খাবারে বিষ মিশিয়ে নবারুণকে মেরে ফেলেছেন। কথাটা শুনে আমার গলাটা শুকিয়ে এলো। তাপস শুধু মিস্টার সান্যালের মুখের দিকে তাকিয়ে বলল, আমি আমি খুন করেছি? মিস্টার সান্যাল আবার বলে উঠলেন, মিস্টার নবারুণের স্ত্রী ওরফে লিলি ম্যাডাম কিন্তু তাই বলেছেন, এবং আর বলেছেন আপনি নাকি নবারুণের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার করেছিলেন, আর সেটা না দেবার জন্য এই খুনটি করেছেন। আমি এবার বেশ হতভম্ব হয়ে গেলাম। তাপস টাকা ধার করেছে, তা করতে পারে, কিন্তু তা বলে শোধ না দিয়ে খুন করবে? আমি তাপসের দিকে তাকালাম। বেচারার চোখ মুখ পুরো শুকিয়ে কাঠ। মিস্টার সান্যাল আবার বলে উঠলেন, কাল রাতে তো আপনি নবারুণ বাবুর বাড়িতে গিয়েছিলেন তাই না? তাপস বলল, হ্যাঁ স্যার, কিন্তু সে তো ঘন্টাখানেকের জন্য, তাও রাত 9টার আগে চলে আসি। আর আমাকে লিপি ফোন করে তখন ভোর 3টে। বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না, আমি খুন করিনি স্যার। তাপসের গলাটা এবার ভয় মিশ্রিত কান্নায় জড়িয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, তাপস যে কাল রাতে নবারুণের বাড়ি গেছিল তা তো আমায় জানায়নি। এবার সত্যি তাপসকে আমার একটু সন্দেহ হলো। মিস্টার সান্যাল এবার বললেন, দেখুন তাপসবাবু, খুন আপনি করুন বা না করুন, কিন্তু আপাতত আপনি এতে বেশ ভালো রকম জড়িয়ে গেছেন। পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি রোজ থানাতে রিপোর্ট করবেন, না হলে কিন্তু আপনাকে আমরা অ্যারেস্ট করব। কাল রাতে আপনার নবারুণবাবুর বাড়ি যাওয়ার আসা পর্যন্ত পুরো ব্যাপারটা খুলে বলুন। তাপসকে দেখে মনে হলো কথা বলতেও ভুলে গেছে। আমি এবার ওর মনে একটু সাহস জোগানোর জন্য বললাম, তাপস, সব খুলে বল, না বললে তোর বিপদ বাড়বে বই কমবে না। তাপস সামনে রাখা গ্লাস থেকে 3 ঢোক জল খেয়ে বলা শুরু করলো, কাল সন্ধে 7টা নাগাদ আমি নবারুণের বাড়িতে যাই। ও আমার অফিসের বস, কিন্তু আমরা বাইরে খুব ভালো বন্ধু। আমাকে দেখিয়ে তাপস বলে উঠল, আমরা 3জন কলেজ লাইফে খুব ভালো বন্ধু ছিলাম। তাপস আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিস্টার সান্যাল বলে উঠলেন, আসল জায়গায় আসুন। তাপস বলল, হ্যাঁ স্যার, সামনে আমাদের অফিসে বোর্ড মিটিং, সেই কারণে একটা প্রেজেন্টেশন বানানোর ব্যাপারে গেছিলাম। আসলে কিছু কিছু কাজ আমরা নিজেদের বাড়িতে ডিসকাস করে করতাম। মিস্টার সান্যাল বললেন, ইন্টারেস্টিং, তারপর? তাপস বলল, বিশ্বাস করুন, ওই ব্যাপারে কথা বলে তারপর আমি আধ ঘন্টার মধ্যে চলে আসি। মিস্টার সান্যাল বললেন,
এই যে আগে বললেন ঘন্টাখানেক ছিলেন, এখন আধ ঘন্টা কি করে হলো? তাপস একটু ঘাবড়ে গিয়ে বলল, আজ্ঞে স্যার, ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টাই হবে। এরপর আমি আর কিচ্ছু জানি না। মিস্টার সান্যাল এবার বললেন, ঠিক আছে, আগামীকাল আপনাকে আর ভিকটিমের ওয়াইফকে মুখোমুখি জেরা করা হবে। তাপস মাথাটাকে অতি কষ্টে নেড়ে বলল, ঠিক আছে। মিস্টার সান্যাল তারপর আমার দিকে তাকিয়ে বললেন, নবারুণবাবু তো আপনারও বন্ধু ছিলেন, তাই না? আমি একটু থতমত খেয়ে বললাম, হ্যাঁ স্যার, কলেজের বন্ধু। মিস্টার সান্যাল একটু ভেবে বললেন, কালকের মুখোমুখি জেরাতে আপনিও থাকবেন। সেদিন রাতে ময়নাতদন্তের খবরে এলো নবারুণের পেটে ঘুমের ওষুধ পাওয়া গেছে বেশ যথেষ্ট পরিমাণে, আর তার সাথে বিষও পাওয়া গেছে। তবে বিষের পরিমাণটা খুবই কম, তাতে মানুষের মৃত্যু হতে পারে না। অর্থাৎ নবারুণের মৃত্যুর আসল কারণ ঘুমের ওষুধ। আমি তাপসকে বললাম, তাহলে তো লিপির অভিযোগ মিথ্যে, ময়নাতদন্তে প্রমাণ করে ও খুন হয়নি। তাপস আমার দিকে তাকিয়ে বলল, তুইও কি মনে করছিলিস আমি খুনি? আমি একটু ঢোক গিলে বললাম, না না, ওই পুলিশ অফিসারটি বলছিল তাই বললাম আর কি। তবে বিষ পাওয়া গেছে, মানে হয় তাকে কেউ বিষ দিয়ে নিস্তেজ করে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, আর নয়তো ঘুমের ওষুধ খাইয়ে বিষ দিয়েছিল। তাপস বলল, হুম। তারপর প্রসঙ্গ পাল্টিয়ে আমায় বলল, তুই কি আজ বাড়ি চলে যাবি নাকি থাকবি? আমি বললাম, চলে যাওয়াই তো প্ল্যান ছিল, তবে ওই যে মিস্টার সান্যাল আমায় কাল ডেকেছেন। তাপস বলল, ও, তাহলে তুই আমার সাথেই চল। আমি তাপসের বাড়ি গেলাম। একতলা পুরনো বাড়ি, দুটো ঘর, একটা ছোট রান্নাঘর, আর বাইরের একটা ঘেরাও বারান্দা। সেখানে তাপসের মা থাকেন। বেশ বয়স হয়ে গেছে। আমায় চিনতে পারলেন। বোঝা গেল নবারুণের হত্যার ব্যাপারে উনি কিছুই জানেন না। রাতের খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমার বেশ ঘুম পাচ্ছে। আমি তাপসকে বললাম সে কথা, কিন্তু তাপস আমায় অবাক করে দিয়ে বলল, তোর সাথে কিছু কথা আছে রে। কালকে জেরার আগে তোর এটা জানা উচিত। আমার বুকটা ধড়াস করে উঠল। বললাম, নবারুণের ব্যাপারে? তাপস মাথা নেড়ে বলল, হ্যাঁ। তারপর শুরু করলো, দেখ, আমি খুন করিনি, ইনফ্যাক্ট ওকে খুন করার কথা মাথায় কোনোদিনই আসেনি। ও হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। আমি টের পেলাম আমার পেটের ভিতরটা একটু গুড়গুড় করছে। মনে মনে ভাবলাম, পেট খারাপ হলো নাকি? মুখ থেকে বেরোলো, মানে? তাপস বলল, নবারুণ ছিল আমার কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার, আর আমি অফিসে ওকে রিপোর্ট করতাম। আর আমাদের কোম্পানিতে প্রচুর ক্যাশে লেনদেন হতো, যার পুরো হিসাবটাই আমি রাখতাম, আর ও সেগুলো ভেরিফাই করতো। আমি বললাম, এতে কি তোদের ব্যক্তিগত কোনো সুবিধা হতো? তাপস বলল, সুবিধাটা নিত নবারুণ। কিছু ক্যাশ টাকা ও নিজে নিয়ে নিত, যার অফিসিয়ালি কোনো হিসেব থাকতো না। খরচ করতো, আবার মাস পড়লে ওখানে রেখে দিত। আর যেহেতু জিনিসটা আমি জানতাম, তাই আমাকেও প্রতি মাসে কিছু করে কমিশন দিত, যেটা ফেরতযোগ্য ছিল না। কাজেই আমিও এই ব্যাপারটাকে বেশ আনন্দে মেনে নিয়েছিলাম। আমি মনে মনে ভাবলাম, খুব উঁচু দরের খেলোয়াড় এরা। মুখে বললাম, ব্যাপারটা কিন্তু তোরা ভালো করতিস না। তাপস বলল, আমার ভাই টাকার দরকার ছিল, কিন্তু ও কেন নিত? 1 লাখের উপর যার মাস মাইনে, ঘরে দুটো মাত্র প্রাণী, আর মাসে অত টাকার কি দরকার হতো কে জানে। আমি বললাম, কুঅভ্যাস ছিল নাকি, মানে জুয়া, বাইরের মেয়ে? তাপস বলল, থাকতে পারে, তবে মাইনেও তো সেরকম পেত। আমি হেসে বললাম, এগুলো এমন অভ্যাস যে কুবেরের ধনও শেষ হয়ে যাবে। তার লিপি কিছু বলতো না? তাপস বলল, লিপি কি বলবে? ও তো খুব আধুনিক মেয়ে, বরের সঙ্গে পার্টিতে যাওয়া, মদ পান করা, সবই করতো। আমি চোখ ছানা বড়া করে বললাম, এ তো দেখছি যেমন সরা তেমন মুগুর। তা তুই তো বললি ওর সাথে তোর অফিসের বাইরেও যোগাযোগ ছিল, তুই কোনোদিন ওদের সাথে পার্টি করিসনি? তাপস বলল, তা 2-1 বার গেছে বই কি, তবে আমার অত টাকা কোথায়, আর কতই বা পরের পয়সায় ফুর্তি করা যায় বল। আমার তাপসের কথা শুনে মনে হলো পার্টি করতে না পারার জন্য তাপসের মনে খুব দুঃখ। আমি বললাম, তার নবারুণের আত্মহত্যার সাথে এর কোনো যোগাযোগ আছে? তাপস বলল, থাকলেও থাকতে পারে। গত 2 মাস ধরে ও যে টাকা কোম্পানির ক্যাশ ফান্ড থেকে সরাতো, সেটা কিন্তু আর ফেরত দিচ্ছিল না, কিন্তু টাকা নেওয়াও কমায়নি।
আর আমিও এতদিন চুপ করেছিলাম, কারণ আমার কমিশনের টাকাটাও দিয়ে দিত। কিন্তু সামনের মাসে অডিট, আর ওখানে এই কারচুপি ধরা পড়তো। আমার মনে হয় সে কারণেই ও আত্মহত্যা করেছে। আমি শুনে বললাম, খুবই বাস্তবসম্মত কারণ, কিন্তু গোলমেলে ব্যাপার হলো নবারুণের পেটে বিষ, আর লিপি তোর উপর দোষারোপ করা। তাপসকে দেখলাম একটু অন্যমনস্ক থাকতে। আমি তারপর বললাম, টাকার পরিমাণটা কত? আমাকে অবাক করে তাপস বলল, 1,10,000 তো হবেই। আমার কাছে ওর পুরো হিসেব আছে। আমি অনুভব করলাম আমি আর কথা বলতে পারছি না। ঘুমের দেশে আমি পা রেখে ফেলেছি। মিস্টার সান্যাল লিপি আর তাপসকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আমি পাশে চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবলাম, আমি মাঝখানে থেকে এসে ফেঁসে গেছি। লিপির মুখটা রাগে আর শোকে থমথমে। তাপস ভাবলেশহীন মুখে বসে। মিস্টার সান্যাল প্রশ্ন করলেন, ম্যাডাম, ময়না তদন্তে কিন্তু আমরা জানতে পেরেছি নবারুণবাবু মারা যাওয়ার আসল কারণ অত্যাধিক ঘুমের ওষুধ। বিষ পাওয়া গেছে, কিন্তু তার যৎ সামান্য। কিন্তু আপনি বলছেন যে তাপসবাবু নবারুণকে বিষ দিয়ে মেরেছে। তা আপনি কি এখনো একই কথা বলবেন? লিপি ফোঁস করে উঠল, আলবাত, তাপসই খুন করেছে নবারুণকে। কাল সন্ধ্যে 7টায় এসে ওরা দুজনে এক ঘরে বসে মদ্যপান করছিল। আমি নিজের চোখে দেখেছি। তারপরও চলে যাওয়ার পর নবারুণ রাতে আর কিছু খেলো না। বলল শরীর খারাপ করছে, বলে শুতে চলে গেল। আর আমি ভোর 3টে নাগাদ দেখি ওর মুখ থেকে গেঁজা উঠছে। ডাক্তার ডাকার আগেই সব শেষ। পরে আমি বসার ঘরে 2 পাতা স্লিপিং ক্যাপসুল পাই। ওই ঘরে বসেই কাল সন্ধেবেলায় দুজনে মদ্যপান করেছিল। আমি তাপসের দিকে তাকালাম। ও চুপ করে বসে। মনে হলো সত্যিই ও এই দোষটা করেছে। মিস্টার সান্যাল আবার শুরু করলেন, আর আপনি যে লাখ টাকার ব্যাপারটা বললেন সেটা? লিপি বলল, ও নবারুণের খুব কাছের বন্ধু ছিল, তাই নবারুণ ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করত। এই করে করে প্রায় লাখখানেক টাকা ওকে ধার দিয়ে দেয়। আর এ মাসে আমাদের একটু টাকার দরকার ছিল, কিন্তু ওর কাছে চাইতেই ও আজ দেবো কাল দেবো করতে থাকে। মিস্টার সান্যাল বলল, তাপসবাবু, আপনি এ ব্যাপারে কিছু বলবেন? তারপর খসখসে গলায় বলল, কাল রাতে আমি গেছিলাম ঠিক, কিন্তু মদ্যপান করিনি। নবারুণই একা একা মদ্যপান করছিল। বিশ্বাস করুন, বিষ বা ঘুমের ওষুধ কোনোটাই আমি দিইনি। আর 1,00,000 টাকা তো প্রশ্নই নেই। আমি ওই টাকা কোনোদিনই নিইনি। মিস্টার সান্যাল কিছু বলার আগেই লিপি ফোঁস করে উঠল, স্যার, এটা আমাকে নবারুণ বলেছিল। সে তার বন্ধুকে 1,00,000 টাকা দিয়েছে, আর এখন তার অসময়ে ফেরত দিচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, এটা মনে হয় সেই কমিশনের টাকা। নবারুণের মনে হয় টাকার প্রয়োজন হয়েছিল, আর সেই টাকাই মনে হয় চেয়েছিল। মিস্টার সান্যাল এবার বললেন, ম্যাডাম, এই যে 1,00,000 টাকা উনি তাপসবাবুকে ধার দিয়েছিলেন, তার কোনো লিখিত প্রমাণ আছে? লিপি এবার বলে উঠল, উনি ল্যাপটপে সব লিখে রাখতেন, খুঁজলে সেগুলো নিশ্চয়ই পাওয়া যাবে। মিস্টার সান্যাল এবার আমার দিকে চেয়ে বলল, মিস্টার সমর, আপনার সাথেও তো নবারুণের আর তাপসবাবুর কথাবার্তা হতো। ইনফ্যাক্ট আপনারা একসময় খুব ভালো বন্ধু ছিলেন। তো এই টাকা ধারের ব্যাপারটা আপনি কি জানেন? আমি প্রমাদ গুনলাম। ভাবলাম, জানি তো অনেক কিছুই, কিন্তু এসব তো এখানে আর বলা যাবে না। আমি ভয়ে ভয়ে বললাম, না স্যার। কিন্তু মিস্টার সান্যাল বললেন, লুকিয়ে কিছু রাখবেন না সমরবাবু। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে। আমার আবার পেট গুড়গুড় করতে লাগলো। এমন সময় লিপি বলে উঠল, তাপস, নবারুণ তোমাকে অফিসের ক্যাশ ফান্ড থেকে টাকা দেয়নি। আমি আর তাপস দুজনেই একটু চমকে গেলাম। তাপস থতমত খেয়ে বলল, সে তো লোন নিয়েছিলাম, মাসে মাসে কেটে নেয়। আমি তাপসের উপস্থিত বুদ্ধির তারিফ না করে পারলাম না। কিন্তু তাপসকে মহা বিপদের মুখে ফেলে মিস্টার সান্যাল বললেন, ঠিক আছে, এবার অফিসেই খোঁজ নিতে হবে ম্যাডাম। নবারুণের ল্যাপটপটা আমাদের দরকার। অফিস থেকে খবর নেওয়া হলো, খবর পেয়ে তো আমার চোখ কপালে। প্রায় 1,30,000-এর গরমিল। তার মানে 1,30,000 টাকা নবারুণ আর তাপস মিলে সরিয়েছে। আমি মোটামুটি নিশ্চিত খুনে তাপসের হাত থাক না থাক, কিন্তু কারচুপিতে আলবাত আছে। মিস্টার সান্যাল আমাকে ছেড়ে দিলেন, অর্থাৎ আমি বাড়ি চলে যেতে পারবো। কিন্তু লিপি আর তাপস আপাতত এই এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি ভাবলাম,
অফিসার বটে একটা। লিপিকেও সন্দেহের চোখে দেখছে। আর দেখবে নাই বা কেন? নবারুণ খুন হোক বা আত্মহত্যা, লিপি বাড়িতেই ছিল। আমি ঠিক করলাম আজ রাতে থেকে কাল ভোর ভোর একেবারে বেরিয়ে অফিসে জয়েন করব। সে রাতে তাপসকে বললাম, টাকার গড়মিলটা তো বড্ড বেশি। তুই যে বলছিলি লাখ 10। তাপস বলল, আমিও তাই জানতাম রে, কিন্তু নবারুণ যে আড়ালে আড়ালে এত হাত সাফাই করেছে তা কে জানতো। আমার মনে হয় এত টাকার চাপে বেচারা আত্মহত্যা করেছে। আমি বললাম, এবার যদি তোর কোম্পানি পুলিশে এফআইআর করে তাহলে তো তোকেও এরা গ্রেপ্তার করবে। তাপস একটু চিন্তিত মুখে বলল, সে জানি রে, তবে নবারুণ নিজে মরে আমাকেও ডুবিয়ে গেল। বিশ্বাস কর, আমি জানতামও না এত টাকা ও নিয়েছে। আমি বললাম, নবারুণের ওই ল্যাপটপে যদি তোর নামে হিসেব থাকে তাহলে তো তোকেও খুনের মামলাতে জড়াবে। তাপস হতাশাগ্রস্ত ভাবে মাথা নাড়ল। সেদিন আমি তাপসের বাড়িতে রাতে থেকে গেলাম। ভোর রাতে একটা হইচইতে আমার ঘুম ভেঙে গেল। তাপসের মায়ের গলা পাওয়া গেল। আমি ধর্মর করে উঠে জানলাম তাপসের বাড়িতে চুরি হয়েছে। জানা গেল ভোর রাতে চুরিটা হয়েছে। আর ঘর থেকে তাপসের মোবাইল, মানিব্যাগ আর কাকিমার আলমারি থেকে কয়েকটা দামি শাড়ি চুরি হয়েছে। তাপস বলল, সমর, দেখ তো তোর কিছু চুরি যায়নি তো। আমি এবার খেয়াল করলাম আমার হাত ব্যাগটি খোয়া গেছে। টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু আমার প্যান কার্ড, আমার একটা ছবি আর কিছু টাকা ছিল। সবই হওয়া। তাপস খুব দুঃখ করে বলল, সরি সমর, তোকে এখানে ডেকে আমি খুব বিপদে ফেললাম। তুই চিন্তা করিস না, আমি পুলিশে খবর দিচ্ছি। আমি বললাম, দেখ, আমার যা গেছে সেটা দামি ঠিকই, তবে আমি তার জন্য পথে বসবো না। কিন্তু তোদেরটা আগে ভালো করে দেখ। আর এমনিই তুই পুলিশের খপ্পরে পড়ে আছিস, এরপর না আবার অন্য কিছু হয়ে যায়। তারপর সত্যিই খুব বিষাদগ্রস্ত মনে আমার দিকে তাকালো। আমার খুব খারাপ লাগলো। যতই হোক পুরনো বন্ধু, বিপদে পড়ে গেছে, কি হবে কে জানে। কিন্তু আমি আর বেশি ভরসা পেলাম না। চলে যাওয়াই স্থির করলাম। আজ চুরি, কাল যদি খুন হয়ে যায়, যা গেছে যাক, নবারুণের কাছে অনেক বড় হাত থাকতে পারে ভেবে আমি আর দাঁড়ালাম না। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। স্টেশনে বসে বসে ভাবছিলাম, গেলাম নবারুণের আত্মহত্যার খবরে, আর ফিরছি মনে একরাশ চিন্তা নিয়ে। তাপসকেও আমার সন্দেহ হলো। দুজনে একই অফিসে একই বিভাগে চাকরি করে, আর দুজনের মধ্যে এত ভাব ছিল, নিশ্চয়ই কিছু গরমিল আছে। মাইকে ঘোষণা করলো কল্যাণী যাওয়ার ট্রেন আসছে। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু চোখের সামনে দেখি এক পুলিশ কনস্টেবল আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি মিস্টার সমর দাস? আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। পুলিশটি আমার বুকে কাঁপুনি ধরিয়ে বলল, আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনাকে থানায় যেতে হবে। মিস্টার সান্যাল আমায় দেখে বললেন, মশাই, আপনি এত বোকা বোকা দেখতে, কিন্তু পেটে পেটে যে এই, বুঝতে পারিনি। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, আমি কি করলাম স্যার? মিস্টার সান্যাল বললেন, যে বন্ধুর বাড়িতে রইলেন সেই বন্ধুর বাড়িতেই কিনা চুরি করলেন। আমি তো আকাশ থেকে পড়লাম শুনে। স্যার, আমি চুরি, এই মাথার দিব্যি কেটে বললাম, আমি খুব ভদ্র ঘরের ছেলে স্যার। চুরি টুরি আমার খানদানের কেউ কোনোদিন করেনি স্যার। ওসব ভাবতেই পারি না। মিস্টার সান্যাল বললেন, ভাবতে পারেন না? এবার ভাবুন, আপনার বন্ধু কিছুক্ষণ আগে এসে আপনার নামে এফআইআর করে গেছে। আপনি ওর বাড়ি থেকে মোবাইল, শাড়ি চুরি করে পালিয়েছেন। আমি কাঁদবো না দেয়ালে মাথা ঠুকবো বুঝতে পারলাম না। আমি বললাম, স্যার, আমি একবার তাপসকে ফোন করছি। আমি ফোনটা বার করলাম। ফোন করতে গিয়ে দেখি মোবাইলে সিমটাই নেই। আমি অবাক হয়ে গেলাম। বুঝলাম তাপসের বাড়ির চুরির ঘটনা একটা নাটক, আর এতে আমি ফেঁসে গেছি। এবার নিজেকে বাঁচাতে আমি তাপস আর নবারুণের সব কাহিনী একটু না বাড়িয়ে মিস্টার সান্যালকে বলে দিলাম। আপনি বাঁচলে বাপের নাম। মিস্টার সান্যাল সব শুনে ধমক দিয়ে বললেন, আপনাকে আমি এখনই গ্রেপ্তার করব। আগে বলেননি কেন? আমি মুখটা কাঁচুমাচু করে বললাম, আজ্ঞে, আমি একটু ভীতু প্রকৃতির, তাই বলতে সাহস পাইনি। মিস্টার সান্যাল বললেন, তার মানে চুরি আপনি করেননি, আপনাকে তাপসবাবু ফাঁসিয়েছে? আমি বললুম, আমি মরা নবারুণের নামে দিব্যি দিচ্ছি স্যার। মিস্টার সান্যাল বললেন,
তাপস কি আপনাকে বলেছে নবারুণ কেন আত্মহত্যা করেছে? আমার মুখ থেকে বেরিয়ে গেল, স্যার, ও যে আত্মহত্যা করেছে আপনি এত নিশ্চিত হলেন কি করে? খুনও তো হতে পারে। মিস্টার সান্যাল এবার একটু ভাবলেশীন মুখে বললেন, ময়না তদন্ত যদিও বলছে আত্মহত্যা, কিন্তু আমি এখনো এটাকে খুন বলেই মনে করি। আর এ ব্যাপারে আমাদের তদন্ত চালু আছে। মিস্টার সান্যালের একটু করুণাময় মুখ দেখে আমি বললাম, স্যার, আমি কি তবে যেতে পারি? মিস্টার সান্যাল আমাকে ধমক দিয়ে বললেন, যেতে পারি মানে? আপনার নামে এফআইআর আছে, চুরির অভিযোগ। আমি একটু হেসে বললাম, স্যার, এই দেখুন আমার কাছে কিছুই নেই। চুরি করলে তো চুরি যাওয়ার জিনিস আমার সাথে থাকবে। মিস্টার সান্যাল বললেন, কোথাও বিক্রি করে দিয়েছেন নিশ্চয়ই। নিন, এবার সত্যি কথাটা বলুন। আমি এবার শুধু কাঁদতে বাকি। বললাম, আমি সত্যি বলছি স্যার, চুরি ওর বাড়িতে হয়েছে ঠিকই, আর তখন ওর বাড়িতে আমিও ছিলাম। আর আমার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টও গেছে স্যার ওই চুরিতে। মিস্টার সান্যাল এবার একটা খুব কড়া প্রশ্ন আমায় করলেন, তা আপনার কি কি চুরি গেছে? আমি বললাম, আগে প্যান কার্ড, ছবি। আমার হঠাৎ মনে পড়লো, আরে, ওতে তো আমার একটা এটিএম কার্ড, একটা চেক বইও ছিল। অফিসে যাওয়ার সময় এগুলো আমার ব্যাগেই থাকে। আমার কথা শুনে মিস্টার সান্যাল বলল, এত দরকারি জিনিস চুরি গেল আর আপনি পুলিশে কমপ্লেন করলেন না? আপনি কি মশাই? আমি আর বললাম না যে সিম চুরি গেছে, শুধু বললাম, স্যার, আপনি একবার তাপসকে ডাকুন, ও দেখি আমার সামনে কি বলে। ও আমার এত কাছের বন্ধু হয়ে শেষে কিনা চোরের বদনাম দিল। আমি প্রায় কেঁদে ফেলি আর কি। মিস্টার সান্যাল ধমক দিয়ে বললেন, ওয়ারেন্ট যখন বেরিয়েছে তখন গ্রেপ্তার আপনাকে করতেই হবে। একমাত্র যদি কোনো জামিনদার পান তবে ছাড়া পাবেন। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, বুঝতেই পারছেন স্যার, টাকা নেই, টাকা তোলার কার্ড নেই, চেক বই নেই, জামিনের টাকা দেব কোথা থেকে? মিস্টার সান্যাল শুনলেন না, আমায় জেলে পুরে দিলেন। ভারী রাগ হলো আমার। বন্ধুর শেষকৃত্যে এসে চোরের অপবাদে একেবারে জেল। আমি জেলবন্দি হয়ে রইলাম 10 দিন। আমি জানি কোনো অপরাধ আমার নেই, তাও আমার নিজের বন্ধু আমায় ফাঁসিয়ে দিল। কিচ্ছু করার নেই আমার। এর মধ্যে শুধু একবার জেলে থেকে ফোন করে অফিসে বলে দিয়েছি, দেশে মায়ের শরীর খারাপ, আসতে আরো দিনকুড়ি লাগবে। জানি না ওরা বুঝতে পেরেছে কিনা। বুঝলে বা জানলে আমার সরকারি কেরানি চাকরিটা হয়তো থাকবে না। তাপস একবারের জন্যও দেখা করতে এলো না। 11 দিনের দিন আমি খবর পেলাম নবারুণের বউ তাপসের উপর থেকে খুনের অভিযোগ তুলে নিয়েছে, আর পুলিশও এ ব্যাপারে আর তদন্ত করবে না। নবারুণ সুইসাইড করেছে ঘুমের ওষুধ আর বিষ খেয়ে, এই হিসেবেই ওর ফাইল বন্ধ করে দেবে। আর ওর অফিসের টাকা কারচুপিতে নবারুণকেই দোষী সাব্যস্ত করেছে। কিন্তু নবারুণকে আর ধরবে কি? সে এখন এসবের বাইরে। আমি ভাবলাম দেওয়ালে মাথাটা ঠুকে, কিন্তু পারলাম না। তারপর মিস্টার সান্যালকে বলে কয়ে একটা জামিনদার জোগাড় করে আমার হাতে সোনার আংটিটা বিক্রি করে জামিন নিলাম 11 দিনের মাথায়। মিস্টার সান্যাল আমায় বললেন, আজকাল আপনার বন্ধু তাপস আর লিপিকে একসাথে দেখা যাচ্ছে, আপনিও কি এবার ওদের সাথে যোগ দেবেন? আমি বুকে কষ্ট চাপা হাসি হেসে একটা নেতিবাচক মাথা নেড়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ঠিক করলাম একবার তাপসের বাড়ি যাব। আমাকে এভাবে ফাঁসানোর কারণটা আমার খুব জানতে ইচ্ছে করছে। 11 দিন বেটা আমায় জেলের ঘানিটা নিয়েছে, তার উপর আবার লিপির সাথে একজোট হয়েছে। তাপস বাড়ি নেই। তাপসের মা জানালেন। আমি জিজ্ঞেস করলাম কোথায় গেছে, কখন আসবে? কাকিমা বললেন, কোথায় গেছে বাবা বলতে পারবো না, কখন আসবে তাও বলতে পারবো না বাবা, আজকাল তো মাঝে সাঝে রাত্রিও বাড়ি আসে না। আমি চমকে উঠলাম। ভাবলাম, রাতের ঠিকানা নিশ্চয়ই লিপির বাড়ি। আমি নবারুণের বাড়ি চিনি, দুই একবার গেছিলাম। একটা ডুপ্লেক্স টাইপের বাড়ি, নিচে গ্যারেজ, ওপরে 3 কামরার ঘর। এখন সন্ধে 7টা, গ্যারেজটা বন্ধ। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। বসার ঘরে তাপসের গলা শুনতে পেলাম, শোনো, আমি খবর পেয়েছি, সমরের আজকালের মধ্যে জামিন হয়ে যাবে। আমাদের কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা কাল সকালের মধ্যেই সরাতে হবে, আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে। লিপির গলা পেলাম, আরে বাবা, ও ছাড়া পেয়ে কি আর কালকের মধ্যেই জানতে পারবে ওর অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকেছে? তাপস খুব বিশ্রীভাবে হেসে বলল, ও একটা ল্যাদোস মাল, বেচারা জানতেই পারলো না। ও সিম, এটিএম আর চেক বই দিয়ে ওর অ্যাকাউন্টের সব গোপন নথি এখন আমাদের কাছে।
আর যদি শালা এটাও জানতো যে ওর অ্যাকাউন্টে এখন 1.5 কোটি টাকা ঢুকেছে, ও বলদ তো তাহলে পাগল হয়ে যেত। আমি ল্যাদোস, বলদ, শুনতে শুনতে মনে হলো ঠিকই বলেছে। আমি বোধহয় এর থেকে আরো বেশি কিছু। এত বড় চক্রান্ত, আর আমি ঘেঁচু কিছুই টের পেলাম না। লিপির একটু অভিমানী কথা আমার কানে এলো। তবে তাপস, তুমি কিন্তু আমায় বিশ্বাস করতে পারলে না। নবারুণের হাত ছাপায়ে টাকা, ইন্স্যুরেন্সের টাকা সব আমার অ্যাকাউন্টে ঢুকলো, কিন্তু তুমি তোমার ওই বন্ধুর অ্যাকাউন্টে সব ট্রান্সফার করে দিলে। আমার মাথার ঘিলুগুলো একসাথে বিদ্রোহ করলো। তাপসের গুরুগম্ভীর কণ্ঠস্বর আমার কানে এলো। দেখো লিপি, টাকা খুবই মারাত্মক জিনিস। সে যতই তোমার সাথে আমার সম্পর্ক থাক, যদি তুমি নবারুণে টাকা নিয়ে আমাকে ভুলে যেতে, অবশ্য তা পারতে না, কারণ নবারুণকে মদের সাথে বিষ আর ঘুমের ওষুধ আমরা দুজনেই দিয়েছি। কিছু করলে আমি কি আর তোমায় ছাড়তাম? আর এতগুলো টাকা শুধু তোমার অ্যাকাউন্টে রাখাটাও একটু রিস্কি। আবার তোমার মনে কি হতো আমায় হয়তো বিষ খাইয়ে মেরে দিতে? আমি অবাক হয়ে দেখলাম আমার চিরাচরিত কাঁপুনিটা এলো না, একটু রাগ এলো মনে। এত গভীর চক্রান্ত! হঠাৎ একটা চকাশ চকাশ আওয়াজ পেলাম, আর লিপি বলল, আহ, ছাড়ো। আদরের সময় অনেক পড়ে আছে। তবে এটা বলো, কিভাবে পুলিশের সামনে তোমাকে দোষী করে আমাদের সম্পর্কটাকে সবার চোখের আড়াল করলাম? তাপস বলল, শুধু কি সেটা, নাকি অফিস থেকে লোপাট হওয়া টাকা সব আমার অ্যাকাউন্টে আছে বলে? যাই হোক, সমরকে দেখে খুব একটা খারাপ ছক আমাদের মাথায় আসেনি, কি বলো? সমর মনে হয় ঠোঁটে কামড়। তাপস বলল, যা হয়েছে ভালোই হয়েছে। আর অ্যাকাউন্টে, তোমার অ্যাকাউন্টে টাকা না রেখে ওই বলদ সমরের অ্যাকাউন্টে রেখে এবার আমাদের নতুন খোলা জয়েন্ট অ্যাকাউন্টে কালকে টাকা ট্রান্সফার করলেই কেল্লা ফতে। তারপর টাকা কার তা নিয়ে আমাদের কারোর কোনো অভিযোগ থাকবে না। আমি বলদ হলেও বুঝলাম, এরা যে আমাকে জেলে পাঠিয়ে আমার অ্যাকাউন্টে টাকা সাময়িকভাবে গচ্ছিত রেখে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে সেটা রাখবে, যাতে ওই টাকার ভাগিদার দুজনেই হতে পারে। তাই বলি, আমার সিম কার্ড কেন নিল তাপস? আমি হিসেব করলাম মনে মনে। তার মানে এই মুহূর্তে আমি এখন কোটিপতি। ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ। আমি পেপার কিনে চোখ রাখলাম। আজকে সবচেয়ে বড় খবরে চোখ গেল আমার। গতকাল রাতে শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিপি ঘোষ আর তাপস রায়ের মৃত্যু। আমি বিস্তারিত খবর পড়লাম না, মনে মনে হাসলাম। কাল রাতে যখন লিপি আর তাপস মদ্যপানে বেশ বেহাল, বিছানায় একেবারে মাখামাখি, আমি রান্নাঘর থেকে সিলিন্ডারটা খুলে দিব্যি আগুন ধরিয়ে চলে এলাম। কেউ টের পেল না। এরা যে কেন দরজা লক না করে মদ্যপান করে কে জানে। আমি পেপারটাকে ভাঁজ করে রেখে মনে মনে ঠিক করলাম, আমার পুরনো সিমের নাম্বারটা আবার অ্যাক্টিভ করতে হবে। তারপর ব্যাংকের অনলাইন পাসওয়ার্ড বদলাতে হবে। আর তারপর এটিএম কার্ডটা আনাতে হবে। 1.5 কোটি বলে কথা, যতই বলদ হই না কেন আমি, এত টাকার লোভ সামলানো সত্যিই খুব মুশকিল। কি বলেন আপনারা? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।